হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনিমেল রয় এন্ড ওয়েলকাম টু এআর ফিজিক্স। আজকের আমাদের টপিক হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ প্রাবল্য, ক্লাস 12 এর দ্বিতীয় চ্যাপ্টার। ওকে, সো সবার প্রথমে তড়িৎ ক্ষেত্র কাকে বলে? তো আমি একটা আধান ধরে নিলাম, প্লাস কিউ পরিমাণ আধান ধরলাম, ঠিক আছে? এটা একটা প্লাস কিউ পরিমাণ আধান। এবার এই প্লাস কিউ পরিমাণ আধানের আশেপাশে আমি যদি অন্য কোনো আধানকে নিয়ে আসি, তাহলে ওই আধানটা আর এই আধানটার মধ্যে কি হবে? আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, রাইট? এবার পজিটিভ পরিমাণ আধান হলে পজিটিভ পজিটিভে বিকর্ষণ হবে, নেগেটিভ হলে পজিটিভ নেগেটিভে আকর্ষণ হবে, রাইট? তো এই প্লাস কিউ আধানের আশেপাশে আমি যদি অন্য কোনো আধানকে নিয়ে আসি, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, তাই না? এতদিন আমরা যা করেছি তার মধ্যে থেকে এটুকু তো ক্লিয়ার, এটুকু হয়, তাই না? আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। এবার থিওরিটিক্যালি যদি দেখা যায়, তাহলে এই যে প্লাস কিউ পরিমাণ আধান আছে, এটার জন্য অন্য কোনো আধানের উপরে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, সেটা ক্ষেত্র মানে সেটা অসীম দূরত্বে থাকলেও কাজ করবে। মানে অসীম দূরত্বে যদি কোনো আধান থাকে, সেই আধানটার উপরেও এই আধানটার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। সেটা কি? থিওরিটিক্যালি, ঠিক আছে? থিওরিটিক্যালি। কিন্তু প্র্যাকটিক্যালি যদি দেখা যায়, তাহলে এর যে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা, এটা একটা নির্দিষ্ট ক্ষেত্র বা একটা নির্দিষ্ট অঞ্চল অবধি সীমাবদ্ধ। ধরলাম সেটা হচ্ছে এত দূর অবধি, যে সার্কেলটা আমি ড্র করলাম এই সার্কেলটার মধ্যে, ঠিক আছে? মানে এই প্লাস কিউ পরিমাণ আধানটার যে আকর্ষণ বা বিকর্ষণ করার যে ক্ষমতা, অন্য কোনো আধানের উপরে আকর্ষণ বা বিকর্ষণ করার যে ক্ষমতা, সেটা এই ক্ষেত্র বা এই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। কথাটার মানে কি? আমি যদি অন্য কোনো একটা আধানকে এই সার্কেলটার মধ্যে নিয়ে আসি, ধরলাম +1 পরিমাণ আধানকে নিয়ে আসলাম এখানে, তাহলে এদের মাঝে কি হবে? আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। এবার পজিটিভ পজিটিভে কি হবে? বিকর্ষণ বল কাজ করবে, রাইট? এদের মধ্যে কি হবে? বিকর্ষণ বল কাজ করবে। এইবার আমি এই +1 আধানটাকে এই সার্কেলের বাইরে নিয়ে আসলাম এখানে, তাহলে এদের মধ্যে কোনো বল ক্রিয়া করবে না, কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে না। কেন করবে না? কারণ এই প্লাস কিউ আধানটার আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা এই সার্কেলটুকুর মধ্যে সীমাবদ্ধ, এই অঞ্চল বা এই ক্ষেত্রটার মধ্যে সীমাবদ্ধ। এই ক্ষেত্রের মধ্যে যদি অন্য কোনো আধান থাকে, তাহলে আকর্ষণ বা বিকর্ষণ ক্রিয়া করবে, যদি না থাকে তাহলে করবে না, ঠিক আছে? তো এই যে ক্ষেত্র বা এই যে সার্কেলটা তৈরি হলো, এটাকে কি বলা হয়? এই প্লাস কিউ পরিমাণ আধানের তড়িৎ ক্ষেত্র, ঠিক? তো কোনো আধানের চারপাশে যে অঞ্চলের মধ্যে ওই আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, তাকে কি বলা হয়? ওই আধানটার তড়িৎ ক্ষেত্র বলা হয়, ঠিক আছে? তো ডেফিনেশন যদি লিখতে বলা হয়, তাহলে আমরা কি লিখবো? কোনো তড়িতাধানের পরিপার্শ্বিক পরিপার্শ্বস্থ, ঠিক আছে? পরিপার্শ্বস্থ যে অঞ্চলে ওই আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, সেই অঞ্চলটিকে ওই আধানের তড়িৎ ক্ষেত্র বলা হয়, ঠিক আছে? তো ডেফিনেশন কি বললো? কোন তড়িতাধানের পরিপার্শ্বস্থ যে অঞ্চলে, এটা একটা তড়িতাধান প্লাস কিউ, এর পরিপার্শ্বস্থ যে অঞ্চল, সেটা কি? এই সার্কেলটা, ওই আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে। এই সার্কেলটার মধ্যে এই প্লাস কিউ আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, তাহলে ওই অঞ্চলটাকে ওই আধানের কি বলে? তড়িৎ ক্ষেত্র বলে। তাহলে এই প্লাস কিউ পরিমাণ আধানের তড়িৎ ক্ষেত্র কোনটা হবে? এই সার্কেলটা হবে। এই সার্কেলের মধ্যে যে এরিয়াটা, যে ক্ষেত্রটা, সেটা কি হবে? এই প্লাস কিউ আধানের কি হবে?
তড়িৎ ক্ষেত্র হবে। ঠিক আছে, তো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যদি অন্য কোনো আধানকে নিয়ে আসি, তাহলে এই আধানটা আর ওই আধানটার মধ্যে আকর্ষণ বিকর্ষণ কাজ করবে, আর যদি ক্ষেত্রটা বাইরে থাকে তাহলে পরে কাজ করবে না। ওকে, সো এই হলো কি তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, এটা কি তড়িৎ ক্ষেত্র। ওকে, এবার নেক্সট টপিক আসে হচ্ছে তড়িৎ প্রাবল্য কাকে বলে। এবার এই প্লাস কিউ পরিমাণ আধানের চারপাশে একটা ক্ষেত্র আছে, যে ক্ষেত্রের মধ্যে কি তার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, যেটাকে কি বলা হয় তড়িৎ ক্ষেত্র বলা হয়। ঠিক, এবার এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি ধরলাম +1 পরিমাণ একটা আধানকে নিয়ে আসলাম, মানে একক ধনাত্মক আধানকে নিয়ে আসলাম। তাহলে পারে এই প্লাস কিউ পরিমাণ আধানের জন্য এই +1 পরিমাণ আধানের উপরে যে পরিমাণ বল ক্রিয়া করে, আকর্ষণও হতে পারে বিকর্ষণও হতে পারে, সেটা নির্ভর করে কি পজিটিভ হবে সাইন নাকি নেগেটিভ হবে, ধনাত্মক আধান না কি ঋণাত্মক আধান, তার উপরে। ঠিক, তো কি বললাম, এই প্লাস কিউ আধান মানে এই আধানটার যে ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র, সেই ক্ষেত্রের মধ্যে আমি একক ধনাত্মক আধানকে নিয়ে আসলাম। এটা নোট করার জিনিস যে একক ধনাত্মক আধানকেই নিয়ে আসতে হবে। ঠিক আছে, একক ঋণাত্মক আধানকে আনলে হবে না, একক ধনাত্মক আধানকেই আনতে হবে। তো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যদি একক ধনাত্মক আধানকে নিয়ে আসি, তাহলে সেই একক ধনাত্মক আধানের উপর যে পরিমাণ বল ক্রিয়া করে, সেটা আকর্ষণও হতে পারে, সেটা বিকর্ষণও হতে পারে। তো সেই পরিমাণ বলকে কি বলা হয়, তো এটা যেহেতু পজিটিভ পজিটিভ তাহলে বিকর্ষণ করবে, তাহলে এর উপরে যে বিকর্ষণ বল, এই +1 পরিমাণ আধানের উপরে যে বিকর্ষণ বল ক্রিয়া করে, সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে তড়িৎ প্রাবল্য। ঠিক, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল ই দিয়ে। ঠিক, তো তড়িৎ প্রাবল্যের যদি ডেফিনেশন বলতে বলা হয়, আমরা কি বলবো, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে, এটা কি ছিল, এটা ছিল হচ্ছে তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, এবার লিখবো তড়িৎ প্রাবল্য। তো তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে কোন একক ধনাত্মক আধানকে রাখলে তার উপর যে পরিমাণ বল ক্রিয়া করে, তাকে কি বলে, তাকে বলে হচ্ছে তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, তো প্রথমে তড়িৎ ক্ষেত্র কি, প্লাস কিউ আধানের চারপাশে যে ক্ষেত্রের মধ্যে তার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, সেটাকে তড়িৎ ক্ষেত্র বলে। এবার সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যদি একক ধনাত্মক আধানকে নিয়ে আসি, একক ধনাত্মক আধানকে নিয়ে আসি, তাহলে সেই একক ধনাত্মক আধানের উপরে যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে তড়িৎ প্রাবল্য। তো সিম্পল টার্মে যদি আমরা বলি, তাহলে যে পরিমাণ বল ক্রিয়া করে। এবার বল এখানে দুরকমই হতে পারে, আকর্ষণ বা বিকর্ষণ। এমন তো না যে আকর্ষণ আর বিকর্ষণ একসঙ্গে হবে, তা তো হতে পারে না, তাই না? তো হয় আকর্ষণ হবে নাহলে বিকর্ষণ হবে, সেটাকে আমরা একবারে কি লিখলাম, যে বল ক্রিয়া করে, যে পরিমাণ বল ক্রিয়া করে। তাহলে কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানকে রাখলে তার উপরে যে পরিমাণ বল ক্রিয়া করে, তাকে কি বলা হয়, ওই বিন্দুর, তাকে তড়িৎ প্রাবল্য বলে ওই বিন্দুটা। ঠিক আছে, এটা একটা জিনিস বলে ওই বিন্দুটা। এবার এই ওই বিন্দুটার বলার মানেটা কি, এই ক্ষেত্রটাতে এতটা, আমি এই পজিটিভ আধানকে এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি, তাই না? তো প্রতিটা পয়েন্টে এর উপরে যে বল ক্রিয়া করবে সেটা পরিমাণও আলাদা, কারণ এটুকুর মধ্যে যে ডিস্টেন্স, এটুকুর মধ্যে তার থেকে বেশি ডিস্টেন্স,
এটুকুর মধ্যে আরো বেশি ডিস্টেন্স, তাই না? এটুকুর মধ্যে যেটুকু ডিস্টেন্স এটা বেশি, এটা আরো বেশি, তাই কি না? তো এবার এদের দুজনের মধ্যে, এই দুটো বিন্দুর মধ্যে আমি যদি বের করি যে তড়িৎ প্রাবল্যের পরিমাণ, তাহলে আলাদা আলাদা আসবে। ঠিক আছে, কেমন করে আসবে সেটা আমরা ইকুয়েশন যখন দেখবো তখনই বুঝতে পারবো। তো সবার প্রথম কথা, তড়িৎ ক্ষেত্র তড়িৎ প্রাবল্য কাকে বলে বোঝা গেল। আমরা তড়িৎ প্রাবল্যকে রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল ই দিয়ে। ঠিক আছে, এবার ক্যাপিটাল ই এর ভ্যালু কি করে বেরোয়? ক্যাপিটাল ই এর ভ্যালু আসে হচ্ছে 1/4πε, যদি এই মাধ্যমটা এপসিলন তড়িৎ বেদ্যতা সম্পন্ন হয়, ইনটু Q/r²। ঠিক, এটা কি? এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের পরিমাণ, কোন একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের পরিমাণ। এবার 1/4πε এটা কি? এটা তো কনস্ট্যান্ট ভ্যালু একটা, তাই না? কিউ হচ্ছে যে আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা রাখবো সেটা কিউ। এবার নিচে হচ্ছে আর স্কোয়ার। এবার আর স্কোয়ারের ভ্যালু কি হয়? ভ্যারি করে। আমি এখানে রাখলে আর এর ভ্যালু 1 হবে, তাহলে আর স্কোয়ারের ভ্যালু আলাদা হবে। এখানে রাখলে, এই যে এই দুটার মধ্যে যদি আমি রাখি, তাহলে আর এর ভ্যালু 1 হবে, তাহলে আর স্কোয়ারের ভ্যালু একটা হবে। এখানে যদি নিয়ে আসি, আর এর ভ্যালু চেঞ্জ হয়ে গেল, এখানে নিয়ে আসলে আবার চেঞ্জ হয়ে গেল, এখানে নিয়ে আসলে আবার চেঞ্জ হয়ে গেল। তাহলে আর এর ভ্যালু যেভাবে যেভাবে চেঞ্জ হবে, এখানেও সেই ভ্যালুটা আলাদা বসবে। তার জন্য কি হবে? এখানে ই এর ভ্যালু যেটা, মানে তড়িৎ প্রাবল্যের যে পরিমাণ, সেটা আলাদা আলাদা আসবে। সেজন্য কি বলা হয়? ওই বিন্দুটার তড়িৎ প্রাবল্য বলা হয়। ঠিক, কারণ এই বিন্দুটাতে যে তড়িৎ প্রাবল্য হবে, এই বিন্দুটাতে আলাদা হবে, এই বিন্দুতে আলাদা হবে, এটাতে আলাদা হবে, এটাতে আলাদা হবে, কারণ সবগুলোর ক্ষেত্রে আর এর ভ্যালু কি হয়? আলাদা আলাদা হয়। আর মানে এই প্লাস কিউ আর এই প্লাস ওয়ান আলাদার মাঝে ডিস্টেন্স। ঠিক, তো ওই ভ্যালুটা যদি আলাদা হয়, তাহলে ই এর ভ্যালু আলাদা হবে। ঠিক, তো এই ইকুয়েশনটা আসলো কি? ই মানে তড়িৎ প্রাবল্যের পরিমাণ বের করো, 1/4πε ইনটু Q/r²। এবার কি করে আসলো সেটা সম্পর্কে আমরা দেখবো। আশা করি এতদূর অবধি বোঝা গেল। এটা একটা ছবি তুলে নেই। ওকে ওকে, এবার ই এর ভ্যালু কি করে আসলো, মানে তড়িৎ প্রাবল্যের ভ্যালু কি করে আসলো, আমরা সেই সম্পর্কে দেখব। ঠিক আছে, তো একটা প্লাস কিউ পরিমাণ আধান নিলাম, এর একটা তড়িৎ ক্ষেত্র থাকবে, সেই তড়িৎ ক্ষেত্রটা ধরলাম এতটা হয়। ঠিক, একটু এদিকটাই বেশি হয়ে গেল। তার তড়িৎ ক্ষেত্র ধরলাম এটা। এবার এর মধ্যে আমি একটা +1 পরিমাণ আধানকে নিয়ে আসলাম, তাহলে এদের মাঝে যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে সেটাই কি? ই। তাহলে এটা পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে এদের মধ্যে কি হবে? বিকর্ষণ বল কাজ করবে, তাই না? এবার কোশ্চেন আসতে পারে আকর্ষণ কখন কাজ করবে, কারণ এটা তো পজিটিভ এক আধানই রাখতে হবে, মানে একক ধনাত্মক আধানই রাখতে হবে। তো আকর্ষণ কখন কাজ করবে? যখন এই কিউ এর ভ্যালু নেগেটিভ হয়ে যাবে। যখন এখানে আমি যদি নেগেটিভ কিউ নেই, তাহলে এদের মাঝে কি কাজ করবে? আকর্ষণ কাজ করবে। ঠিক, তো আপাতত আমি নিলাম পজিটিভ, যার জন্য কি কাজ করছে? বিকর্ষণ। ঠিক, তো ই এর ভ্যালু আমি একটু আগে কি লিখলাম? ই এর ভ্যালু লিখলাম হচ্ছে 1/4πε। এপসিলন কি? এই যে মাধ্যমটা, যে মাধ্যমের মধ্যে আমরা এই গোটা ক্যালকুলেশনটা করছি, যে এক্সপেরিমেন্টটা করছি, সেটার মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, ইনটু Q/r²। এবার এটা কোথা থেকে আসলো? ঠিক আছে, এটা কোথা থেকে আসলো? তো তড়িৎ প্রাবল্যের ডেফিনেশন কি ছিল? যে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে যদি আমি একক ধনাত্মক আধানকে নিয়ে আসি, ঠিক আছে, নিয়ে আনি, তাহলে তার উপরে যে পরিমাণ বল ক্রিয়া করে, তাহলে এই পজিটিভ ধনাত্মক আধানের উপরে বল কতটা ক্রিয়া করবে সেটার ফর্মুলা তো আমরা জানি। ধরলাম এফ পরিমাণ বল ক্রিয়া করলো। ঠিক, তো সেটার ফর্মুলা যদি এসআই তে হয়, এগুলো সবকিছুর হিসাব এসআই তে হচ্ছে। ঠিক আছে, ওই জন্য 1/4πε আছে। যদি সিজিএস হতো তাহলে এটা গোটাটার ভ্যালু 1 হয়ে যেত। ওকে, তো এসআই তে এই দুটার মধ্যে যে বল ক্রিয়া করে, বল কতটা ক্রিয়া করে এটার তো ফর্মুলা আমরা জানি। তো বল ক্রিয়া করে হচ্ছে F = 1/4πε ইনটু দুটো আধানের গুণফল, প্রথমটা হচ্ছে কিউ, পরেরটা হচ্ছে 1, কিউ ইনটু 1 বাই দূরত্ব যদি আর হয় তাহলে r²। তো এটাকে কি লেখা যায়? এটাকে তো লেখা যায় কি 1/4πε
এপসিলন ইনটু কিউ বাই আর স্কয়ার। আর এই যে একক ধনাত্মক আধানের উপরে যে বলটা ক্রিয়া করলো, যে বলটার ভ্যালু আমরা এটা বের করলাম, এটাকেই তো কি বলে? এটাকেই তো ই বলে, এটাকেই তো তড়িৎ প্রাবল্য বলে। তাহলে ই ইকুয়াল টু কি চলে আসলো 1/4 পাই ইনটু কিউ বাই আর স্কয়ার। এখান থেকে আমাদের এই ফর্মুলা আসে তড়িৎ প্রাবল্যের, সেটা হচ্ছে 1/4 পাই এপসিলন ইনটু কিউ বাই আর স্কয়ার। এবার এপসিলন কে আমরা কি লিখতে পারি? এপসিলন কে আমরা কাপ্পা এপসিলন নটও লিখতে পারি, তাই না? বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম হলে কাপ্পার ভ্যালু কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, ঠিক? তো সেক্ষেত্রে কি হবে? 4 পাই এপসিলন নট হবে। আর অন্য কোনো মাধ্যম থাকলে কাপ্পার একটা ভ্যালু থাকবে, সেক্ষেত্রে কাপ্পা ইনটু এপসিলন নট মিলে এপসিলনের ভ্যালু আসবে। সেটা তো আমরা আগের দিন দেখেছিলাম, তাই না? তো ই মানে তড়িৎ প্রাবল্যের ভ্যালু আমরা এভাবে বের করলাম। কারণ সেই ক্ষেত্রে কিউ বাই আর স্কয়ার কেন হলো? কারণ কিউ এর সাথে 1 গুণ আছে, কারণ আমরা এখানে শুধুমাত্র একক ধনাত্মক আধানকে নিতে পারি, ঠিক? তো এখান থেকে আমরা ই এর ভ্যালু বের করলাম। ওকে, এবার এই ই এর যে ভ্যালু আসলো, এটা কি? এটা ইটা তড়িৎ প্রাবল্যের এক ধরনের ভেক্টর রাশি। ওকে, এটা একটা মনে রাখার জিনিস, ভেক্টর কোয়ান্টিটি। ই মানে তড়িৎ প্রাবল্য, এটা এক টাইপের ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? এবার এটা ইউনিট কি? সিজিএস পদ্ধতিতে এটার ইউনিট হচ্ছে ডাইন পার ইএসইউ বা ডাইন পার স্ট্যাট কুলম, ঠিক আছে? এসআই তে এটার ইউনিট কি? নিউটন পার কুলম, ঠিক আছে? মাত্রা কি? মাত্রা হচ্ছে m l t টু দি পাওয়ার -3 i টু দি পাওয়ার -1। এটা কি? এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের মাত্রা, ঠিক আছে? এবার সিজিএস আর এসআই এর মধ্যে সম্পর্ক কি? সিজিএস আর এসআই এর মধ্যে সম্পর্ক হচ্ছে 1 নিউটন পার কুলম ইজ ইকুয়াল টু হয় 3 ইনটু 10 টু দি পাওয়ার 4। আচ্ছা, এই জিনিসটা কি হয়? এক ডাইন পার ইএসইউ হয় হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 4 নিউটন পার কুলম, ঠিক আছে? উল্টো লিখছিলাম তখন। তো এটা কি হলো? দুটোর মধ্যে সম্পর্ক চলে আসলো, তাই না? দুটোর মধ্যে সম্পর্ক চলে আসলো। তো এটা হলো তড়িৎ প্রাবল্য কি করে আসলো, তার ইউনিট কি, তার মাত্রা কি, তাদের মধ্যে সম্পর্ক কি, সেই সব জিনিস, ঠিক আছে? তো এটা তো মনে রাখতে হবে। তো আশা করি বোঝা গেল এই জিনিসটা। এটা একটা ছবি তুলে নেই। এক মিনিট ওয়েট। ওকে ওকে, তো আমরা কি কি জিনিস দেখলাম? আমরা দেখলাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ প্রাবল্য সম্পর্কে, ঠিক আছে? এইবার তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস থাকে, সেটা হচ্ছে ধরলাম প্লাস কিউ পরিমাণ আধান নিলাম একটা, এর চারপাশে কি থাকবে? এর একটা ক্ষেত্র থাকবে, ঠিক? এবার প্রাবল্য বলতে কি বোঝায়? এই ক্ষেত্রের মধ্যে আমি কি নিয়ে আসলাম? +1 পরিমাণ আধানকে নিয়ে আসলাম, তাই না? +1 পরিমাণ আধানকে নিয়ে আসলাম। এবার এদের মাঝে যে বল ক্রিয়া করবে, এদের মাঝে যে বল ক্রিয়া করবে সেটাই কি? তড়িৎ প্রাবল্য। মানে এদের মাঝে যে ফোর্স ক্রিয়া করবে, ফোর্স, সেটাই কি হবে? ই এর সমান হবে, তাই না? আর যেটা কার সমান হয়? সেটা হচ্ছে 1/4 পাই এপসিলন ইনটু কিউ বাই আর স্কয়ার। ওকে, এইবার কোশ্চেন হচ্ছে, আমি যদি এখানে একক ধনাত্মক আধানের জায়গায় অন্য কোনো আধান নিয়ে আসি, মানে ধরলাম আমি এখানে +1 আধানের জায়গায় আমি নিয়ে আসলাম কত আধানকে? আমি নিয়ে আসলাম প্লাস কিউ ড্যাশ পরিমাণ আধানকে, ঠিক? বা এটাকে আমি কিউ ধরি, এটাকে কিউ ড্যাশ ধরি, ঠিক আছে? তাহলে এটা কিউ ড্যাশ হবে। তো এটাকে কিউ ড্যাশ ধরলাম, আর এটাকে নিচেরটাকে যে আধানটাকে নিয়ে আসলাম সেটাকে
প্লাস কিউ পরিমাণ আধান ধরলাম, ঠিক আছে। তো প্লাস কিউ পরিমাণ আধানকে আনলে পারে তাহলে এদের মধ্যে কত বল কাজ করবে? নর্মাল এদের মধ্যে যে বল কাজ করবে সেটার পরিমাণ এফ এর সমান হবে, তাই না? তো সেটা কি হবে 1/4πε ইন্টু কিউ ড্যাশ ইন্টু কিউ বাই আর স্কোয়ার, তাই না? এটা ফর্মুলা তো আমরা আগের দিন দেখেছিলাম যে এফ ইকুয়াল টু 1/4πε কিউ ড্যাশ ইন্টু কিউ বাই আর স্কোয়ার হয়। এইবার এইখানে একটা দেখার জিনিস, সেটা হচ্ছে এইটুকু যেটুকু আমি দাগালাম এটুকুর ভ্যালু কোনো কিছুর কি সমান হয়? এটুকুর ভ্যালু ই এর সমান হয়। ই এর ভ্যালু কি 1/4πε কিউ ড্যাশ বাই আর স্কোয়ার, এখানেও তাই 1/4πε কিউ ড্যাশ বাই আর স্কোয়ার। তাহলে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যদি প্লাস কিউ পরিমাণ আধানকে নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে যে বল ক্রিয়া করবে এফ সেটা, আচ্ছা এদিকে লিখি, তার জন্য যে বল ক্রিয়া করবে এফ সেটা কার সমান হবে? সেটা সমান হবে ই ইন্টু কিউ, ইউ গুণন ই গুণন কিউ, ঠিক আছে? ডট দেওয়া যায় বা ক্রস দেওয়া যায়, ঠিক। তাহলে এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে বোঝা যায় যে যে পরিমাণ বল ক্রিয়া করবে কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে, কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন আধানকে নিয়ে আসলে যে পরিমাণ বল ক্রিয়া করবে সেই বলটা কার সমান হবে? সেই আধানটা, যে আধানটাকে নিয়ে আনা হলো সেই আধানটা ইনটু সেই তড়িৎ ক্ষেত্রের সেই বিন্দুটার কি তড়িৎ প্রাবল্য। এই জিনিসটা কি বোঝা গেল? কি বলতে চাইলাম আমি? কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যদি +1 পরিমাণ আধান নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে যে ফোর্স ক্রিয়া করে সেটাকেই আমরা কি বলি? সেটাকেই আমরা বলি তড়িৎ প্রাবল্য, তাই না? তড়িৎ প্রাবল্য বলি, সেটা পরিমাণ কত? 1/4πε কিউ ড্যাশ বাই আর স্কোয়ার। ওকে, এইবার +1 এর জায়গায় যদি আমি প্লাস কিউ পরিমাণ আনি তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র ফোর্স ক্রিয়া করে, সেই ফোর্সটাকে, ফোর্সের ভ্যালু কত? 1/4πε কিউ ড্যাশ কিউ বাই আর স্কোয়ার। এবার এটাকে তড়িৎ প্রাবল্য বলে না, কারণ তড়িৎ প্রাবল্য বলার জন্য একটা এক্সট্রা ক্রাইটেরিয়া থাকে, সেটা হচ্ছে একক ধনাত্মক আধানই হতে হবে। তো এইবার এই যে ফোর্স কাজ করলো, এই ফোর্সের আমি যেটুকু জায়গা দাগালাম এটুকু কি বলে? ই বলে। তাহলে এফ মানে প্লাস কিউ পরিমাণ আধান আনার জন্য যে এফ ফোর্স কাজ করে, সরি যে বল কাজ করে, সেই বলটার পরিমাণ কি হবে? ই ইন্টু কিউ, ফোর্স ইকুয়াল টু ই ইন্টু কিউ। ই হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্রটার ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য ইন্টু ওই বিন্দুতে যে পরিমাণ আমি আধান আনলাম কিউ। তাহলে বল মানে এই দুটোর মধ্যে যে বল ক্রিয়া করবে, আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক, যে বল ক্রিয়া করবে সেটা কি? ওই আধানটা, মানে যে আধানটাকে আনলাম সেটা ইন্টু তড়িৎ প্রাবল্য, ওই বিন্দুটার তড়িৎ প্রাবল্যের সমান, গুণফলের সমান। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বোঝা গেল। যদি বোঝা না যায় রিওয়াইন্ড করে দেখো, একটু বোঝার চেষ্টা করো, একটু ভাবো, জিনিসটাকে নিয়ে মাথায় ঢুকে যাবে। ঠিক আছে, তো যে পরিমাণ বল ক্রিয়া করে ওই আধানটার উপরে সেটা কি? ওই আধানটা ইন্টু ওই বিন্দুতে ওই ক্ষেত্রটার তড়িৎ প্রাবল্যের গুণফলের সমান হয়। ঠিক আছে, এবার এখানে দুটো গ্রাফ থাকে, সহজ গ্রাফ। একটা কি ই আর আর স্কোয়ারের মাঝের গ্রাফ। ঠিক আছে, এবার ই ইকুয়াল টু কি বেরোলো? ই ইকুয়াল টু বেরোলো 1/4πε কনস্ট্যান্ট কিউ বাই আর স্কোয়ার। তাহলে ই আর আর স্কোয়ার কি? ব্যস্ত অনুপাতে আছে। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার বাড়লে ই কমবে, আর স্কোয়ার বাড়লে ই কমবে, তাহলে এটা এদিকে গেলে পরে এটা নিচে আসবে। তাহলে সেই ক্ষেত্রে গ্রাফ কেমন হবে? গ্রাফটা হবে এরকম টাইপের। এবার এরকম গোল টাইপের কেন হলো? কারণ আর স্কোয়ার আছে। ঠিক আছে, আর স্কোয়ার। এবার যদি আর স্কোয়ার না শুধু আর থাকতো তাহলে স্ট্রেট লাইন হতো, যেহেতু স্কোয়ার সেজন্য এরকম গোল টাইপের হতো। এটা বোঝা গেল। আর স্কোয়ার বাড়লে ই কমবে, কারণ ই আর আর স্কোয়ার কি? ব্যস্ত অনুপাতে আছে। ঠিক, সেম এরকমই আরেকটা গ্রাফ কি 1/r স্কোয়ার আর ই এর মধ্যে, মানে ই আর 1/r স্কোয়ারের মধ্যে সম্পর্ক। তাহলে ই আর 1/r স্কোয়ার কি? প্রপোর্শনাল। আর স্কোয়ার যদি ব্যস্ত অনুপাতে থাকে তাহলে 1/r স্কোয়ার কি থাকবে? সমানুপাতে থাকবে, তাই না? তো সেই ক্ষেত্রে যে গ্রাফ হয় সেই ক্ষেত্রে গ্রাফটা হবে হচ্ছে এরকম টাইপের। ওকে, কারণ সেই ক্ষেত্রে 1/r স্কোয়ারের ভ্যালু মানে আর এর ভ্যালু যদি কমে
তাহলে ই এর ভ্যালু বাড়ার কথা, তাহলে 1/r² এর ক্ষেত্রে আর যদি কমে 1/r বাড়বে, তো তার স্কোয়ার তো আরো বাড়বে, তাহলে ইও সেই ক্ষেত্রে কি হবে, বাড়বে। সেই জন্য এটা কি হলো, স্ট্রেট লাইন হলো। ওকে, এই দুটো ছোট ছোট গ্রাফ। ওকে, আশা করি এত দূর অব্দি বোঝা গেল। এটা একটা ছবি তুলে নিলাম। এবার এটা একটা ছোট্ট একটা অঙ্ক করে দেখি, ঠিক আছে? তাহলে এবারে এই তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, এই বিষয়টা সম্পর্কে আরো ক্লিয়ারিটি আসবে। অঙ্কটাতে কি বলে, দুটো আধান নিলাম, একটা হচ্ছে +10 ESU, তার থেকে 4 সেন্টিমিটার দূরে +40 ESU, ঠিক আছে? এদের মাঝে ডিসটেন্স কত? এদের মাঝে ডিসটেন্স হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে? একটা হচ্ছে +10 ESU আর একটা হচ্ছে +40 ESU, তাদের মাঝে ডিসটেন্স 4 সেন্টিমিটার। তাহলে এদের মিডল পয়েন্ট, মধ্যবিন্দুতে ই মানে তড়িৎ প্রাবল্যের ভ্যালু কত হবে? সবার প্রথম কথা, এটা কিসের হিসাব হচ্ছে? ই, সিজিএস এ, ঠিক? সিজিএস। তাহলে এই ক্ষেত্রে 1/4πε0 বলে কিছু থাকবে না, সেখানে কি থাকবে, সোজা 1 বসবে, তাই না? এটা কিসের ভ্যালু ছিল? কে ড্যাশের ভ্যালু ছিল। কে ড্যাশের ভ্যালু 1/4πε হবে না, সোজা 1 হবে, ঠিক আছে? এবার মাঝখানের বিন্দুতে যদি আমাদের তড়িৎ প্রাবল্য বের করতে বলা হয়, তাহলে সেখানে আমাদের কি বসাতে হবে? একক ধনাত্মক আধান। তো আমি এখানে বসায় দিলাম একক ধনাত্মক আধান, +1 পরিমাণ আধান, ঠিক? এবার এদের মাঝের দূরত্ব কত? 2 সেন্টিমিটার, যেহেতু মিডল পয়েন্ট। আর এদের মাঝের ডিসটেন্স কত? 2 সেন্টিমিটার, যেহেতু মিডল পয়েন্ট, তাই না? তো এই দুটোর মধ্যে কি কাজ করবে? +10 +1 এর মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, ঠিক? তো +10 এর জন্য যদি ক্ষেত্র এতটা হয়, আর +40 এর জন্য যদি ক্ষেত্র এতটা হয়, তাহলে +10 আর +1 এর মধ্যে বিকর্ষণ বল যেটা কাজ করবে, সেটা কি হবে? এই +10 এর জন্য যে তড়িৎ প্রাবল্য হবে, সেটাকে ধরলাম E1। সেটা কোন দিকে হবে? বিকর্ষণ যেহেতু, ওই জন্য বাইরের দিকে হবে। E1 কি হলো? বাইরের দিকে। তার পরিমাণ কত হবে? 1/4πε তো হবে না, তার জায়গায় 1 হবে। তাহলে কি বাঁচলো? Q/r²। Q কত? 10। Q কত? 10/r² হচ্ছে 2 এর স্কয়ার, ঠিক? আর +1 যেহেতু, সেজন্য এখানে লিখতে হবে না। +1 আছে জন্যই তো আমরা তড়িৎ প্রাবল্য বের করতে পারছি, তাই না? এবার 40 এর জন্য কি হবে? এইদিকে হবে, এটাকে ধরলাম E2 হলো, যেহেতু এখানে তো এই ক্ষেত্রে কি হবে? বিকর্ষণ হবে। তাহলে E2 কি হবে? 40/2 এর স্কয়ার। তাহলে এখানে নেট রেজাল্টেন্ট যে প্রাবল্য বেরাবে সেটা কি হবে? E2 - E1, কারণ E2 এর ভ্যালু বেশি, E1 এর ভ্যালু কম, তাহলে E2 - E1। তাহলে টোটাল যে নেট রেজাল্টেন্ট আসবে তড়িৎ প্রাবল্যের পরিমাণ E, সেটা কি হবে? E2 - E1, তাই না? সেটা কি হবে? 40/4 মাইনাস 10/4 ইকুয়াল টু আসবে 30/4, ঠিক? 4 × 7 = 28 ইন্টু 4 × 5 = 20। তাহলে কি আসবে? 7.5 সিজিএস এ যেহেতু, তাহলে ইউনিট কি হবে? ডাইন পার ইএসইউ। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝা গেল কি করে হলো। দুটো আধান +10 +40, মাঝের বিন্দুতে কি বের করতে হচ্ছে? প্রাবল্য। তাহলে মাঝের বিন্দুতে প্রাবল্য বের করতে হলে মাঝের বিন্দুতে কি বসাতে হবে? একক ধনাত্মক আধান বসাতে হবে। তাহলে +10 এর জন্য একটাই প্রাবল্য হবে, +40 এর জন্য একটা প্রাবল্য হবে, তাই না? তো +10 এর জন্য যে প্রাবল্য হবে সেটাকে E1 ধরলাম, সেটা পরিমাণ 10/2 এর স্কয়ার, কারণ মাঝের দূরত্ব কত? 2। টোটাল দূরত্ব 4, মিডল পয়েন্ট হলে 2, এদিকে 2 ওদিকে 2 হবে, তাহলে 10/2 এর স্কয়ার। E2 মানে 40 এর জন্য যেটা হবে সেটাকে E2 ধরলাম, 40/2 এর স্কয়ার। তাহলে নেট রেজাল্টেন্ট যেটা হবে, কারণ এখানে 10 ESU আর 40 ESU দুটাই হচ্ছে পজিটিভ, আর মাঝখানে যে আমি আধানটা বসালাম সেটাও পজিটিভ, তাহলে বিকর্ষণ কাজ করবে। 10 এর জন্য এই পাশে যাবে তড়িৎ প্রাবল্য, আর 40 এর জন্য এই পাশে আসবে, তাহলে একটা এদিকে একটা এদিকে, তাহলে নেট রেজাল্টেন্ট কত? এদিকেরটা মাইনাস ওই দিকেরটা। E2 - E1, 40/4 10/4 30/4 7.5 ডাইন পার ESU। তো এটা হলো আমাদের অ্যান্সার। তো এটা হলো আজকের আমাদের টপিক। আশা করি বোঝা গেল তড়িৎ ক্ষেত্র কাকে বলে, আর তড়িৎ প্রাবল্য কাকে বলে, তড়িৎ প্রাবল্যের ভ্যালু কি কি হয়, মান কি কি হয়, সেসব জিনিস সম্পর্কে। ওকে, সো লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও নতুন থাকলে। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ওকে, টাটা।